হোলি উৎসবের জন্য সবাই প্রস্তুত হও। সবাই শপিং করার জন্য বাকি থাকলে করে নিতে পারো। এবারের হোলি উৎসব বড় করে হবে। ফ্রোজের সাহেব কথাগুলো বলে চলে যায়। বাড়ির মানুষও এক এক করে চলে যায়। পূজা বসে থাকে সোফাতে। রীতি পাশে এসে বসলো। পূজার দিকে তাকিয়ে রীতি বলল, কি ভাবছো এত? আবিরের কথা? রীতিদি, কথা কি তোমার আসতে হয় না? বাবা আবিরের কথা শুনলে মেরে ফেলবে, জানো না? হা আহা, আহা, কি প্রেম! ছেলেটার জন্য আমাদের দরদ উতলে পড়ছে। ইস, আবির মরলে তোমার কি গো? ধ্যাত, এমনিতে চিন্তায় আছি। কিসের চিন্তা? মনে নেই আগের বার হোলিতে কি হয়েছিল? কি হয়েছিল? ওই যে রাকেশ ছেলেটার কথা বলছিস? ছেলেটাকে তন্ময়ের চোখ উপড়ে নিয়েছিল। ইস, কি সাংঘাতিক! কি যেন হয়েছিল? রাকেশের কোনো দোষ ছিল না। ভিড়ের মধ্যে আমার সাথে রাকেশের ধাক্কা লাগে। আর ধাক্কা লাগতেই যখন সে পড়ে যাচ্ছিল, আমার ওড়না টেনে ধরে। ব্যাস, এটা দেখে ফেলে বাবা। পরে তন্ময় এসে সবার সামনে রাকেশকে পেটাতে থাকে। ভয় পেয়েছিলাম খুব। আজও খারাপ লাগে ছেলেটার কথা ভাবলে। আবির কেউ যদি এভাবে মারে। আবির একদম আলাদা। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রীতি আর পূজা কথা বলতে থাকে। ফ্রোজিত সে বাইরে এসে দাঁড়ালেন। একটা গাড়ি দাঁড় করিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। গাড়ি থেকে নামে রাজ সাহেব। ফ্রোজিত সাহেবের কাছে এগিয়ে আসে রাজ। দুজনে কুশল বিনিময় করে। গাছের নিচে থাকা টেবিলের ওপর বসলো। ফ্রোজিত সাহেব রীতিকে চা আনার জন্য বলে দেয়। দুজনে চেয়ারে বসে। ফ্রোজিত সাহেব একটা সিগারেট রাজের দিকে বাড়িয়ে দেয়। তিনিও একটি সিগারেট জ্বালালো। দুজনে বসে সিগারেট খেতে থাকে। রাজ বলে, বড়দা, আবির কিন্তু অনেক ঝামেলা করছে, ওর থেকে পথটা নিয়ে নে তো। রাজ, এটার জন্য তোমায় বের করে আনলাম। রাজনীতি আমি বুঝি, সাথে মাস্তানিও, কিন্তু আবিরের জনতা সাপোর্ট আছে, এই জন্য কিছু বলতে পারছি না। তুমি পেছনে লেগে থাকবে। আর ফ্রোজিত সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। তিনি রিসিভ করে ওপাশ থেকে ডাক্তার লোকটা বলে, স্যার, আবির আমার দোকান বন্ধ করে দিয়েছে। আপনার থেকে অনুমতি, আর আপনার মার্কেটে দোকান দিয়েও যদি এমন হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? এর একটা ব্যবস্থা করতে হবে। কি আবির এটা করছে? জি স্যার। ফ্রোজিত সাহেব ফোন কেটে দেয়। রাগে চোখ মুখ যেন ওনার লাল হয়ে গেছে। আবিরের কথা শুনে তন্ময় এগিয়ে আসে। নিজের জেঠুকে প্রশ্ন করে, কি হয়েছে? আবির কি করেছে? মোড়ের মাথায় যে মার্কেট করছিলাম সেখানে ডাক্তারের ঘর করছে, সেটা আবির বন্ধ করে দিয়েছে। এটা আবিরকে যে কি করব আবির নিজে জানে না। বড় কোনো সুযোগ পাচ্ছি না। একবার বলেন কাকাবাবু, শালাকে ওর ক্লাবে যেয়ে মেরে আসি। ওর লাশ দেখার মতো সাহসও হবে না কারো। সে আমাদের পার্টি দল করে, সমস্যা আছে। আগে দল থেকে বের করতে হবে। সেটা রাজ করবে, তারপর বড় একটা ইস্যু পেলে সোজা মেরে ফেলবি। চিন্তা করবেন না স্যার, আবিরকে আমি পথ থেকে সরানোর ব্যবস্থা করব। কিন্তু পূজাকে একটু বারণ করে দিয়েন, মিডিয়ার লোক তো ঝামেলা করতে পারে। সেসব ভাবতে হবে না। ক্লাবের মিটিং অ্যারেঞ্জ করতে অন্যই, হলিতে সবাই ইনভাইট করতে হবে। আমাদের দলের সব পদের লোকেদের চাই। ফ্রোজিত সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রাজও তার সাথে বেরিয়ে যায়। তন্ময় ফোন করলো কাকে যেন। ফোন রেখে দিয়ে সে চেয়ারে বসলো। তিনি তখনই পূজা বের হয়। বাইরের দিকে যেতে থাকে। তন্ময় জোরে ডাক দেয় পূজাকে। পূজা এগিয়ে আসে তন্ময়ের কাছে। তন্ময় বলে, কি ব্যাপার? তোর চোখ মুখ শুকনো কেন? রাত জাগিস নাকি? কিছু ভাবছিস? কই, তুই কানা নাকি? সব দিকে নজর রাখতে হয় বুঝলি। বিশেষ করে তোর উপর তো একটু বেশি নজর রাখা দরকার। বাবার কথায় না চালোক তুই। উফ, এত বেশি সুন্দরী না হলেও পারতি। তবে তন্ময় থাকতে কারো সাহস নেই তোর দিকে তাকিয়ে কিছু বলবে। দেখতে পেলে চোখ তুলে আনবো আমি। জঘন্য চিন্তা ভাবনা তোদের। প্রেম ভালোবাসা কোনো এলাও না, মনে রাখিস। আমিও এসব করি না। তবে সরাসরি বিয়ে করতে বারণ নেই। ভাবছি তোর বাবাকে বলবো তোর সাথে আমার বিয়ে দিতে। কি বলিস? চুপ থাক হারামি, মজা করিস কেন? মজা কখন করলাম? একটা ছেলে তোর বাবার আদেশেই যে তোকে প্রোটেক্ট করে, এটা সত্য নয়। বিশেষ কারণ আছে বুঝলি। না, বোঝার কোনো দরকার নেই। কাজ আছে, থাক। বাবার অফিসে তোদের মিটিং কল এসেছে, সেখানে যেতে হবে আমার। প্রেসের লোক বুঝলি তো, প্রোটেক্ট আমি নিজেকে করতে পারি। সেটা তো পারিসই, কিন্তু অন্য ছেলের প্রেমে পড়িস না যেন। আসবো নাকি ড্রপ করে দেবনি?
নিজের গাড়ি, অফিস গাড়ি সব আছে, তোর কোনো দরকার নেই। পূজার কথাগুলো রাগী গলায় বলে তন্ময়ের সামনে থেকে চলে যায়। তন্ময় পূজার চলে যাওয়া দেখছে। প্রজিত সাহেব সবাইকে পার্টিতে ডেকেছে, আবির আসেনি, আসার প্রয়োজনও নেই, কারণ আবির মুসলিম। প্রজিত সাহেব আবিরকে ডাকেনি। এমনিতে আবিরের ওপর তার রাগ জমা হয়ে আছে। 1 ঘন্টা অফিসের আলাপ করে সবাই চলে যায়। একদিন পর, আজ বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের হোলির রং খেলা শুরু হয়েছে। প্রজিত সাহেবের নিজের বিশাল বড় ফাঁকা জমি, সেটা প্রতিদিন খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আজ বিশাল বড় একটা স্টেজ সাজানো হয়েছে। স্টেজের চারপাশে বড় বড় 8টা সাউন্ড বক্স রাখা, জোরে গান বাজছে আর স্টেজে নাচ চলছে সকাল থেকেই। বড় থেকে শুরু করে বাচ্চারা রং ছোড়াছুড়ি করছে। বিশাল সিকিউরিটি গার্ড আর পুলিশ চারপাশে ঘুরে বেরিয়েছে। হাজার খানিকেরও বেশি লোক এই মাঠে উপস্থিত। রীতি, প্রান্ত আর তন্ময় হোলির মাঠে আসছে। পূজা রীতি একটা গলির চিপার সামনে এসে দাঁড়ালো। এত লোক মানুষে ভর্তি। রীতি বলল, কি ব্যাপার, তোর কি হয়েছে? মুড অফ মনে হচ্ছে। না, এমনি কিছুটা ভয় হচ্ছে। তন্ময় দূরে থেকেও আমার উপর নজর রেখেছে। কোনো ছেলে এসে যদি কিছু বলে, ছেলেটাকে মেরে ফেলবে সে। আরে ধুর, এসব ভাবতে হবে না। স্টেজে দেখ ছেলেগুলো কি সুন্দর নাচতে পারে। কিরে পূজা, এখনো তোর গায়ে রং লাগেনি যে? দাঁড়া। তুই এই দাঁড়া, রং দিবি না একদম। আমি আপাতত রং মাখতে চাই না, রং দিলে চলে যাব কিন্তু। উফ, আচ্ছা দিচ্ছি না, চল ফুচকা খাওয়াবি। একটা মেয়ে হয়ে তোকে খাওয়াবো, তাই না? তুই ছাড়া। দাঁড়া, তোর বাবা কল করেছে, শুনে আসি। তন্ময় সেখান থেকে চলে যায়। বাংলা গান বাজতে শুরু করেছে। রীতি গানের তালে আস্তে করে নাচ শুরু করলো। রীতি বলল, কি ব্যাপার, কি রং মাখিসনি কেন? আজ আবিরের মুখরিত চারিদিক, যা আবির মা। উফ, আবির নাম আবির রাখতে কে বলেছিল রীতিদি? রং মানে আবির, আবির মানে রং। উফ, আবির মাখবো তাই না? মাখবই না একদম। আজকে কেউ আমায় আবির মাখাতে। পূজা কথাটা শেষ করতে পারেনি। এক মুঠো লাল রং ওর দিকে কে যেন ছুঁড়ে মারে। রীতি আর পূজা তাকায়। মুখে কালো একটা কাপড় বাঁধা, চোখ দুটো খোলা আছে, সাদা পাঞ্জাবি পরা। পূজা কিছু বলতে যাচ্ছিল, আবারও নীল রং পূজার উপর এসে পড়ে। রীতি কিছু বলার জন্য এগিয়ে আসবেই তখনই ওর পেছন থেকে কে যেন রং ছুঁড়ে মারে। রীতি পেছনে তাকাতে দেখে একটা ছেলে দাঁড়ানো। রীতি বলে, ওই ছেলে কে আপনি? পূজা, ওই ছেলেগুলো। রীতি ঘুরে পাশে তাকাতে দেখে পূজা নেই। পূজা কোথায় গেল? রীতি চারপাশে ঘুরে তাকালো, কিন্তু পূজা কোথাও নেই। রীতির দিকে যে ছেলেটা রং ছুঁড়েছিল সেই ছেলেটা আবার রং ছুঁড়ে মারে। রীতি এবার রেগে ছেলেটার দিকে অগ্রসর হয়। রীতি বুঝতে পারে ছেলেগুলোই পূজাকে সরিয়েছে। ছেলেটা দৌড়ায়, রীতিও দৌড়াতে থাকে। কিন্তু পূজা, সে কোথায়? কে তার দিকে রং ছুঁড়েছে? রীতি ছেলেটার দিকে দৌড়াতে থাকে। কয়েক মিনিটের ভেতরে ছেলেটা গিয়ে একটা গলির ভেতরে আটকে যায়। ছেলেটা আর সামনে এগিয়ে যেতে পারে না। রীতির সামনে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে সে ছেলেটাকে বলে, কে কে তুমি? আমার গায়ে রং ছুটছেও কেন? এত এত সাহস কোথায় পেলে? ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু একটু করে পিছিয়ে দেওয়ালের দিকে পিছিয়ে যেতে থাকে ছেলেটা। রীতিও এগিয়ে আসতে থাকে। বাইরের ফাংশনে হোলি খেলা, গান বাজনা চলছে। কিন্তু চিকন এই গলিতে দুজন মানুষ, একজন ভয়াত বিড়ালের ন্যায় চুপসে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। আরেকজন তাকে তাড়া করে ধরতে পারার আনন্দে খুশি উদযাপন করছে। রীতি একটু ভারী গলায় বলল, তোমাকে এবার পাকড়াও করেছি। ভাবছো ভিড়ের ভিতরে অচেনা সুন্দরী মেয়েদের গায়ে রং লাগিয়ে দৌড়ে পালাবে? ও সেটি হচ্ছে না মিস্টার। আমাকে তো চেনো না, আমার নাম রীতি। এলাকায় সব ছেলে আমাকে জানে আমি কেমন রাগী। সেটা ভয়ে ঢোক গিলল। কিছুই যে তার বলার নেই। সে কেবল অনুমতি অনুসারে কাজ করেছে। সামনের দিকে তাকালো। গলির ভেতরে পিচ্ছিরা 2-1 বার আসলেও দুজন মানে এই বড় মানুষকে দেখে আবার দৌড়ে বের হয়ে যাচ্ছে। রীতি মোটা গলায় বলল, এবার পালানোর সুযোগ নেই, রং তোমায় মাখতেই হবে। কথাটা বলে রীতি ডান হাত উঁচু করলো। হাতের মুষ্টিতে লাল রং। রীতি জোরে ছোড়ার জন্য একটু পিছনে আসতেই পায়ের নিচে থাকা একটা অর্ধ ইটের সাথে নিজের পা বেঁধে যেতে রীতি রং ছোড়া তো দূরে থাক, সে রীতিমতো মরিমরি অবস্থা। রীতির নিজের টাল সামলাতে না পেরে হুড়মুড় করে নিচে পড়ে যেতে লাগলো। কিন্তু এ কি, রীতি পড়ছে না কেন? ভয়ের চোটে সে তো চোখ বন্ধ করেছিল। না, সে ঝুলে আছে, নিচে পড়েনি। কিন্তু কেন?
রীতি চোখ খুলে তাকায়। সে কি, এই ছেলেটা তার কাছে কেন? ছেলেটা রীতির কোমর জাপটে ধরেছে। ছেলেটা রীতির চোখের দিকে তাকায়। রীতিও ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে। এভাবে বেশ কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকে। হঠাৎ বাচ্চাদের চিৎকারে দুজনে যেন চমকে যায়। ছেলেটা হ্যাচকা টান দিয়ে রীতিকে সোজা করে, কিন্তু বাদ সাধলো জোরে টান। রীতিকে জোরে টানতেই রীতির ঠোঁট এসে লাগে ছেলেটার গালে। রীতি সহ ছেলেটাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর পূজার চোখে কে যেন হাত দিয়ে রেখেছে। পূজার মুখ খোলা। সে চাইলে চিৎকার দিতে পারে, কিন্তু পূজা সাহসী। সে জানে না তার হাত ধরে কে এই অন্ধকার চিপা গলির ভেতরে এনেছে। পূজা ধীর স্থির গলায় বলল, কে কে আপনি? আমায় ধরে কেন এনেছেন? আপনি জানেন না আমার বাবা? ছেলেটার এক আঙুল পূজার ঠোঁটের উপরে সে স্থির হলো। পূজা বুঝে যায় তার কথা বলা যাবে না। হঠাৎ ছেলেটা বলল, রাধা যখন আবিরের রঙে রঙিন হয়েছে তখন কৃষ্ণ কি আর গাছের নিচে বসে থাকতে পারে? রাধাকে দেখার জন্য যে কৃষ্ণের ব্যাকুলতা সেটা রাধা বোঝেই না। ছেলেটা কথাগুলো বলে পূজার চোখের উপর থেকে ডান হাতটা সরালো। পূজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে হাঁ করে তাকায়। অবশ্য তাকানোটাই স্বাভাবিক, কারণ পূজার হাত ধরে টেনে আনার জন্য সাহস যে এই আবির নামের একটা মাত্র ছেলেটারই আছে। হ্যাঁ, এটাই আবির। আর সেই পূজাকে রং মাখিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। আর আবির যেখানে, আবিরের লোকজন তো আশেপাশে থাকবেই। পূজা থতমত খেয়ে গিয়েছে। আবির, তুমি তুমি এখানে কেন? ছাড়ো আমায়, বাবা দেখলে তোমার মেরে ফেলবে। যাও এখান থেকে। না দেখা অবধি তো প্রেম করতে পারি, তাই না? প্রেম? কিসের প্রেম? যাও বলছি এখান থেকে, প্লিজ। না, যাব না, আগে তোমাকে দেখি। পূজা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবির এক আঙুল দিয়ে আবারও ওর ঠোঁটে হাত দেয়। পূজা চোখ বড় বড় করে আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে। আবির পূজার বাম গালে রং মাখানো হাত ঘষে দেয়। পূজার মুখে রঙের ছড়াছড়ি। পূজা কিচ্ছু বলে না। আবির বলে, শ্রীকৃষ্ণ রাধার প্রেমে পড়েছিল সত্য। রাধাকে দেখার জন্য সে বাঁশি বাজাতো, রাধা ছুটে আসতো কৃষ্ণের কাছে। প্রেমলীলা চলতো তাদের। যেসব ইতিহাস সেসব কাহিনী হয়ে গেছে। আমি কৃষ্ণকে দেখিনি, কৃষ্ণের রাধাকেও দেখিনি। আমি কলিযুগে আছি, আমি কলিযুগের কৃষ্ণ, যে কিনা রাধার প্রেমে মাতোয়ারা। আমার কাছে বাঁশি নেই, কিন্তু বাইকের হর্ন তো আছে। বাইকের হর্ন বাজলেই তুমি না হয় চলে এসো আমার কাছে। কৃষ্ণের বাঁশিতে প্রেমের সুর ছিল, যেটা রাধাকে টানতো খুব। তোমার বাইকের হর্নে কি তেমন সুর আছে যে আমায় টানবে? বাঁশি নিয়ে এসো মিস্টার, তারপর রাধাকে পটিও। রাধার মনে প্রেম জাগলে বাঁশির সুরে নয়, বাইকের হর্ন শুনেও ছুটে আসবে রাধা। আমি সেই রাধা নই। পূজা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবিরকে। পূজা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আবির পূজার হাত ধরে জোরে একটা টান দেয়। পূজা আবিরের বুকের কাছে এসে থেমে গেল। হোলির রং খেলায় তখন যেন চারপাশ বিশাল সাউন্ড বক্সে গান শুরু হয়েছে। পূজার মুখের ওপর চুল এসে পড়েছে। আবির বাম হাত দিয়ে পূজার কোমর জড়িয়ে ধরল। ডান হাত দিয়ে সে পূজার মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয়। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে থাকে। আবির পূজার চোখের দিকে তাকিয়ে বলে, না হয় আমার সাথে বাঁধলে তুমি 7 পাকের বাঁধন। 7 পাকে বাঁধতে সাহস লাগে, এটা তোমার নেই। এজন্য আমাকে চিপা গলিতে টেনে এনেছো? সাহস বাড়াও আগে। পূজা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে পূজার চলে যাওয়ার দিকে। সে কি বলবে বুঝতে পারছে না। ওদিকে রীতি ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ালো। কয়েক পা পিছিয়ে এসে নীরব দৃষ্টিতে তাকিয়ে বলল, এখান থেকে চলে যাও, কখনো কাছে আসার সাহস করবে না। আমার মতো বাচ্চা ছেলের এত সাহস নেই। আর তাছাড়াও ওজন কমান, আপনাকে ধরে রাখতে অনেক কষ্ট করতে হচ্ছে। ওই, কি বললে? না মানে, নাম কি তোমার? অর্ক। আপনার নাম কি মিস ওজনওয়ালি? এই ছেলে এবারে কিন্তু সত্যিই খারাপ হচ্ছে। ধ্যাত, তোমার লক্ষ্মী পূজাকে তুলে নিয়ে গেছে নাকি? দাঁড়াও, আমি ওর বাবাকে বলছি। না না, প্রজিত সাহেবকে বলবেন না। আবির ভাইকে এত তাড়াতাড়ি হারাতে চাই না। আবি মানে ওই প্রেমিক বয়ের ভাই নাকি তুমি? হ্যাঁ, কেন আপনি চেনেন নাকি আবিরকে? হ্যাঁ, চিনব না কেন? এজন্য বলি, তোমার এত সাহস কি করে হলো আমার গায়ে রং ছুঁড়ে মারার? আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। ভুলেও এই সীমানায় আসবে না, তুমিও না, ওই আবিরও না, বুঝেছো? রীতি কথাগুলো বলে ঘুরে হাঁটা শুরু করলো। অর্ক চুপচাপ দাঁড়িয়ে আছে। রীতি একটু থামলো, কিন্তু সে কোনো কথাই বলল না। ঘুরেও তাকালো না অর্কের দিকে। অর্ক হঠাৎ জোরে চিৎকার করে বলল,
আপনি ওজনে ভারী কিন্তু দেখতে পুরাই আকাশপুরি। রীতি ঘুরে তাকায়। অর্ক মাথা নিচু করে নিল। রীতি গলি থেকে বের হয়ে আসলো। পূজাকে সে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকতে দেখে পূজা দৌড়ে পূজার কাছে আসলো। রীতি কিছুটা হাঁপানো কণ্ঠে বলল, আবির কোথায়? তোমার বাবা দেখলে সমস্যা আছে কিন্তু। তুমি আবিরের কথা জানলে কি করে? আর তোমার গায়েও রং কেন? কোথায় ছিলে তুমি? তোমাকে খুঁজতে খুঁজতে রং মেখে ভূত হয়েছি। চলো এখান থেকে, আবির আসছে। আমি ওর সাহস দেখে অবাক হচ্ছি। ঠিকমতো কথা হয়নি আমাদের, অথচ দেখো ছেলেটার কত সাহস। কোনো ছেলে আমার দিকে তাকানোর সাহস করে না, আর ও আমাকে এই সবার সামনে হাত ধরে টেনে নিয়ে গেছে, আমার আমার গালের রঙও লাগিয়েছে। ছেলেগুলো আসলেই বজ্জাত। কি সাহস! বাবা, চল এখান থেকে। ওরা প্যান্ডেল থেকে চলে আসে। আবির, অর্ক, রাতুল আর কাব্য বাইরের মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। কাব্য প্রশ্ন করলো, ভাই কি হয়েছে? সব কিছু ঠিকঠাক? পূজা বৌদির সাথে কথা হয়েছে? হয়েছে। মেয়ে আমাকে অ্যাভয়েড করে। করাটাই স্বাভাবিক। সে অন্য ধর্মের, তুমি মুসলিম, কখনো সম্ভব নয়। এজন্যই তোমার এসব বাদ দেওয়া দরকার ভাই। ওই কি বললি? বদ মানে কি? কোনো বাদ নেই ভাই, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। পূজা বৌদি হবে আজ থেকে আমাদের, যা হয় হবে। মেয়ে পটাবে না কেন? সত্যি ভালোবাসা না তুমি? পটাতে বাধ্য। তুমি কোনো বাদ দিবা না ভাই। অর্কর কথা শুনে আবির সহ বাকি দুজনও হাঁ করে তাকায়। আবির অবাক হয়ে গেছে, কারণ কয়েকদিন আগেও অর্ক এসব থেকে সরে আসার জন্য আবিরকে বলেছে। কখনো মিল হবে না, সমস্যা হবে, এসব কিছু আবিরদের সামনে বলেছে। কিন্তু আজ কি হলো? আবিরকে অর্ক নিজেই প্রেম করতে বলে? ঘটনা কি? আবির একটু কাশি দিয়ে বলল, ভাই অর্ক, তুই ঠিক আছিস তো? মানে কি ঠিক থাকবো না কেন? মনে হচ্ছে তো তুই ঠিক নেই। স্বয়ক আবিরকে বলছিস পূজার সাথে লেগে থাকতে, কিভাবে সম্ভব? আসলে মানে ভেবে দেখলাম আবির ভাই তো ভালোবাসে, তাই ভালোবাসাটাকে পূর্ণতা দিতে আমাদের সাহায্য করা দরকার। অর্ক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ওরা তিনজন বোকার মতন অর্ক চলে যাওয়া দেখছে। অর্কের হঠাৎ এত পরিবর্তন ঠিক বুঝতেই পারছে না। এর পেছনে কারণ কি? তন্ময় বাড়ির ভেতরে আসলো। রীতি আর পূজাকে বাড়ির ভেতরে গাছের নিচে বসে থাকতে দেখলো। তন্ময় সোজা ওদের সামনে এসে দাঁড়ায়। তন্ময় অবাক হয়ে রীতি আর পূজার দিকে তাকিয়ে থাকে। তন্ময় বলে, কি ব্যাপার? তোর গালে, তোর গায়ে রং কেন? আমি আমি না তোকে রং মাখাতে গেলাম? তুই বললি এগুলো ভালো লাগে না। এখন তোরা দুজনেই রং মেখে বসে আছিস এখানে। আর পুরো প্যান্ডেলে তোদেরকে খুঁজলাম, কোথাও পেলাম না। চলে এসেছিস কেন? এত প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেব? আমাকে বলতে পারতি রং মাখামাখি করবি, তা না করে একাই তোরা সব করেছিস। সে কি আর তোর থেকে রং মাখতে চায়? মানে? মানে আসলে একটা পিচ্চি আছে পূজার অফিসে, সেই পিচ্চি আসছিল, এসে রং মাখিয়ে গেছে। ও, তবে পূজা তোকে লাল রঙে হেব্বি সুন্দর লাগছে। তোকে আমার দিকে তাকাতে বলেছি? যাবার। পূজা কথাটা বলে সেখান থেকে চলে আসে। তন্ময়ের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রজিত সাহেবের নাম্বার থেকে কল এসেছে। তন্ময় কল রিসিভ করে। প্রজিত সাহেব ওপাশ থেকে বলে, হল অনুষ্ঠানে আবির এসেছিল। রাতে রাস্তায় ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছে আমাদের লোকেরা। সেখানে আসছিল খোঁজ নে। আর পূজা কোথায়? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ কাকা বাবু, পূজা তো আমার সামনেই ছিল, মানে বাড়িতেই। ও গিয়েছিল পিচ্ছিদের সাথে রং খেলে, দ্রুতই চলে এসেছে। ওহ, আমি আবির। কি করছিল এখানে? শালাকে কোনো রকম মারার শুয়ে পাচ্ছি না। প্রমিস, সাহেব ইনলিগাল কাজ করে না। আর যে সেটা করে সেটা গোপনে করে। আবির সাথে দেখা করার কোনো ব্যবস্থা কর। আচ্ছা দেখছি। তন্ময় ফোন কেটে দেয়। বুঝতে পারছে না সে কি করবে। আবির কেন এসেছিল কে জানে। তবে তন্ময়ের আফসোস সেখানে না। সে ভেবেছিল আজকে পূজাকে নিয়ে ঘুরবে, ভালো একটা সময় কাটাবে। কিন্তু না, এসব হলো না। তন্ময় মনে মনে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আবিররা সবাই ক্লাবে বসে আছে। নীরা আসলো ক্লাবে। নীরাকে দেখে সবাই কিছুটা অবাক হয়েছে। নীরার হাতে একটা টিফিন বক্স। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। আবির প্রশ্ন করলো, কি ব্যাপার, তুই এখানে? বিরিয়ানি রান্না করেছি, তাই তোমার জন্য নিয়ে এলাম। সব সময় তো বাইরের খাবার খাও। ও আচ্ছা, আবির ভাইয়া তো সবই আপনার, আমরা কেউ কিছু না। চল সবাই। আরে থামেন, সবার জন্যই আছে।
আর ভাইয়া তো আমার ভাইয়া, যার কেউ নেই, আমরা আছি, আল্লাহ আছে, পুরো পৃথিবীটা তার। আবির চুপচাপ নীরার দিকে তাকালো। নীরা প্লেট আনে, সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসলো। নীরা টিফিন বক্স থেকে বিরিয়ানি বেড়ে দেয় সবাইকে। আবির কল্পনাতে তার মায়ের কথা ভাবতে থাকে। একটা কালো আধার অন্ধকারাচ্ছন্ন সময়ে সব কিছু যেন শেষ হয়ে যায়। আবির সেগুলো মনে করে জোরে একটা শ্বাস নিল। ক্লাব ছাত্রনেতার দায়িত্ব, অর্ক, নীরা, এখন এসবই যেন ওর সব কিছু। সবার খাওয়া শেষ হয়। নীরা বলে, যাই তাহলে, প্লেটগুলো পরিষ্কার করে আসি। আমিও হেল্প করি, এত কষ্ট করে রান্না করলে একটু তো হেল্প করা যেতেই পারে। যা তাহলে তুই। সবাই টেবিল ছেড়ে উঠল। তখনই দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পায় আবির। তাকিয়ে দেখে রাজ এসেছে। অর্ক তাড়াতাড়ি ড্রয়ারে থাকা পিস্তলটি হাতে নিল। আবির ইশারায় অর্ককে তা নামিয়ে রাখতে বলে, আসুন ভাই, ভেতরে আসুন। আরে বাহ, এত সম্মান! ওই মেয়েটা কে? আমার বোন। বোন? সেটা কবে হলো? যাই হোক, মালটা কিন্তু দেখতে দারুণ। সে কীরকম ফি? কাব্য ছুটে আসলো রাজের কাছে। অর্কের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে রাজের কপাল সোজা ধরে বলল, তোকে এখানেই মেরে রাখবো, বুঝলি? ঠিকভাবে কথা বল। কাব্য, যেখানে যাচ্ছিস সেখানে যা। ভাই বসেন, আপনি এখানে কেন এসছেন? ভাই ও বললাম না চলে যা। ছোটটা এত মাথা গরম হয়ে থাকে। যাই হোক, আমি জানি পূজার সাথে তোর কিছু একটা চলছে। হোলিতে তোর আসার খবরটা আমি প্রজিতকে দিয়েছি। এটা বলিনি তুই আর পূজা রং খেলা করেছিস। যাই হোক, একটা ডিল করতে আসলাম। আমার জায়গাটা তুই ছাড়বি। আমি প্রজিত সাহেবকে তোর আর পূজার ব্যাপারে বলবো না। সাথে তোর বোনকেও আমাকে দিবি, বুঝেছিস? এবার সত্যিই তোকে? অর্ক, এটা আমাদের ক্লাব, এখানে আসা মানুষদের অসম্মান তো করতে পারি না। ভদ্রতা দেখাও, সম্মান পাবা। ঠিক আছে ভাই, আপনি যান। প্রজিত সাহেবের ব্যাপারটা দেখবনি, আপনি নিজেকে আগে সামলিয়ে রাখবেন। ওকে ব্রো, কথা হবে আবার। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির টেবিলে একটি কিল মারল। সবাই আবিরের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবির এখানে কিছুই বলবে না এখন। সময় মতো সবটাই বুঝিয়ে দেবে। কাব্য নীরাকে নিয়ে ক্লাব থেকে বাইরে নিয়ে আসে। আবিরের কথা মতো নীরাকে কাব্য বাড়ির দিকে পৌঁছে দিয়ে আসার জন্য নীরার পাশাপাশি হাঁটতে থাকে। নীরা বলে, রাজ, আমাকে নিয়ে বাজে কথা বলছিস তাই না? ওগুলো ভাববেন না ভাই, সামলে নেব। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি এত রেগে গিয়েছিলেন কেন? যতদূর শুনেছি আপনারা আবিরের জন্য জীবনও দিতে পারেন, কিন্তু রাজ তো আবিরকে এখন কিছু বলেনি, তাহলে আপনার এমন রাগ কোথা থেকে আসলো? সে আপনাকে নিয়ে কিছু বলছিল, সেটা আমার সহ্য হয়নি, ভালো লাগেনি। কেন? আমাকে কিছু বললে তাতে আপনার কি? জানি না, তবে আমার সামনে আপনাকে কেউ কিছু বললে বললে কি? তাকে মেরে ফেলবো। বাপ্পা, এত সাহস! সাহস নয়, এটা রাগ। রাগ? কিসের রাগ? আপনার বাড়ির সামনে চলে এসেছি, বাই। কাব্য কথাটা বলে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। নীরা স্থির হয়ে দাঁড়িয়ে কাব্যকে ডাকলো, শুনুন, হুম। এত রাগ দেখাবেন না, আমার জন্য তো মোটেও না। আচ্ছা। সাবধানে যাবেন, আবার আসবো। কখন? হয়তো বিকেলে। আচ্ছা। কাব্য কথাটা বলে সেখান থেকে হনহন করে চলে আসে। সে মনে মনে খুশি অনেকটা, কিন্তু এই খুশির কারণ কাব্য আপাতত জানে না। তবে নীরার সাথে কথা বলাটা যেন খুশির ব্যাপারই। প্রজিত সাহেবের অফিসে বসে আছে আবির। আবিরের সামনে প্রজিত সাহেব, তন্ময়, রাজ বসা। প্রজিত সাহেব আবিরের দিকে তাকিয়ে সিগারেট টেনে যাচ্ছে। আবির চুপচাপ অন্যর দিকে তাকিয়ে আছে। প্রজিত সাহেব সিগারেটের অর্ধাংশ স্ট্রেতে রেখে আবিরকে বললে, আবির, তোমার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আর তুমি আমার বিরোধী দলের কেউ। তুমি যে লিগের আন্ডারে কাজ করো, আমি সেই লিগের সভাপতি। দল তোমারও আছে, আমারও আছে। এমপি কেবল নামে আমি। আমি তোমার সাথে সামাজিক কিছু দ্বন্দ্ব রেখেছি। আমি চাই না আমার সাথে এই দ্বন্দ্বের বড় রূপ নিক। তুমি যা যা করেছো তার জন্য ক্ষমাপত্র লিখবা, আর তন্ময়ের কাছে মাপ চেয়ে চলে যাও। আবির প্রজিত সাহেবের দিকে তাকালো। এতক্ষণ আবির ওনাকে পাত্তাই দিচ্ছিল না, মানে ঠিকভাবে তাকায়নি সে। তবে এবার প্রজিত সাহেবের দিকে তাকিয়ে আবির একটু হাসলো। তন্ময়ের দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তন্ময়ের দিকে এগিয়ে আসে। আবিরকে দেখে সবাই হাসছে, কারণ এতদিনে সে সাহস দেখিয়ে চলেছে। আর আজকে প্রজিত সাহেবের ভয়ে চুপসে গেল।
আবির তন্ময়ের সামনে দাঁড়িয়ে ওপরের বোতামটা লাগিয়ে দিয়ে তন্ময়ের কলার ঠিক করে দেয়। তারপর আস্তে গলায় বলল, এখন থেকে ভালোভাবে থাকিস, না হলে আমার সামনে তোর কোনো বেয়াদবি দেখলে তোর মরাদেহ কোথায় আছে সেটা তোর কাকা বাবুও জানতে পারবে না। আর বেশি কাকার পাওয়ার দেখালে তোর আর কাকার দুটোই পুড়ে দেব, বুঝেছিস? আবির, প্রজিত সাহেব ঝাড়ি দিয়ে কথাটা বলল। হ্যাঁ আবির, আমি কারো পকেটে টাকা গুঁজে কারো গোড়াতে তেল মাখিয়ে ছাত্রনেতা হইনি। আমার ভাগ্য আর ছাত্র জনতার ভোটে আমি ছাত্রনেতা হয়েছি। আমি এত রাজনীতি বুঝি না, তবে আমার ছাত্র জনতার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা ঠিকই বুঝি। আমি থাকতে ভার্সিটিতে কোনো বেয়াদবি চলবে না। যদি হয় এমন, তাহলে 160 কিলোমিটার বেগে ইয়র্কার মেরে সোজা মিডল স্টাম্প ফেলে দেব। আবির কথাগুলো প্রজিত সাহেবের চোখে চোখ রেখে বলে সেখান থেকে বেরিয়ে যায়। তন্ময় তার কোমর থেকে পিস্তল বের করে আবিরের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু রাজ এসে তন্ময়কে শক্ত করে ধরে। তন্ময়কে টেনে এনে বলে, স্যার, গেম তো এবার আমি খেলবো। ইয়ারকার বলে কিভাবে ছক্কা মারতে হয় সেটা আমি জানি। কিছুদিন সময় দেন, বাকিটা আমি সামলে নেব। ততদিন আপনার ভাইয়ের ছেলেকে সামলে রাখুন। তন্ময় ঠান্ডা হ। এখানে যা হচ্ছে তার জন্য বাইরে না যাই। একটা ছোট্ট সুযোগ দরকার আবিরকে মারার। বিশেষ কর ভাগ্যের দিব্যি, ভগবানের দিব্যি। আবিরকে আমি মেরেই ফেলবো। প্রজিত সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। তন্ময়ের মাথায় রাগের বিশালতা যেন কমছে না, কিন্তু রাজ ঠান্ডা মাথাতেই আছে। কারণ রাজ জানে আবিরের দুর্বলতাটা কোথায়, আর সে ওটারই গেম খেলার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তার আগে আবির পূজার কম্বিনেশনটা দরকার। সন্ধ্যা হয়েছে, বেশ কিছু সময় হলো। আবির বাইক নিয়ে বের হলো। আবিরের লোকজন কেউ এখন নেই, সে পূজাকে দেখতে যাচ্ছে। বাইক স্টার্ট করতেই কে যেন দৌড়ে ওর বাইকের পেছনে বসলো। আবির কে কে বলে ডাকতেই পেছনে বসা ছেলেটা বলল, ভাই আমি অর্ক, তুমি বৌদির সাথে একা দেখা করতে যাবে কেন? আমি তো আছি, কোনো সমস্যা হলে আমি সামলাবো। একা গেলে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে কি করবা? আমি আছি না, চলো চলো। অর্ক, কি হয়েছে তোর? হঠাৎ এত চেঞ্জ, বল আমাকে। আজব, তোমাকে ভালোবাসি ব্রো, চলো তো। অর্কের কথাগুলো শুনে আবির মুচকি হাসলো। সে আর কি করবে? বাইক স্টার্ট দিয়ে পূজার বাড়ির দিকে যেতে থাকে। ওদিকে নীরা তার বাড়ি থেকে বের হলো। বের হতেই দেখে কাব্য দাঁড়িয়ে আছে দূরে। নীরা অবাক হয়। সে দ্রুত হেঁটে কাব্যের পাশে এসে দাঁড়ালো। কাব্য নীরাকে দেখেই বলল, আসলে এদিকে একটা ডাক্তারের দোকানে আসে, আমি মেডিসিন আনতে আসছিলাম। আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? বাহ, কি সুন্দর সাজিয়ে মিথ্যা কথা বললেন তো মিস্টার। মিথ্যা? কই, কিসের মিথ্যা? এদিকে কোনো ফার্মেসি নেই, যেটা আছে তা আপনাদের ক্লাবের আগেই। সেটা ওই যে উল্টো দিকে, এদিকে তো নেই। ও, তাহলে আমি এমনি এসেছিলাম ঘুরতে ঘুরতে। অপেক্ষা করছিলেন নাকি? নীরার কথা শুনে কাব্য চুপ হয়ে গেল। মনে মনে বেশ খানিকটা লজ্জাও পাচ্ছে সে। তবে নীরার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, মানে না। কখন থেকে অপেক্ষা করছিলেন? বিকেল থেকে। পাগল নাকি আপনি? জানি না, তবে ভালো লাগছিল। চলুন এবার। নীরা কাব্যের সাথে হাঁটতে থাকে। ওদিকে আবির আর অর্ক প্রদীপ সাহেবের বাড়ির দক্ষিণ পার্শ্বের দিকে আসলো। এখান থেকে পূজাকে দেখা যায়, মানে পূজা এই সোজা করে ব্যালকনিতে আসে। আবির আর অর্ক এসে পায়চারি করে। ওদিকে পূজা বিছানায় বসে আছে। রীতি পূজার ঘরে আসলো। পূজাকে দেখেই রীতি বলল, আজকে এখনো আবিরেরা আসেনি। আবিরেরা মানে? আবির আর কে? না মানে আবিরের সাথে আরো কয়েকটা পোলা পায়েন থাকে না, ওরা তো আসে তার সাথে। জানি না, ও আসলেও কি না আসলেও কি। যাও তো, ভালো লাগছে না আমার এখন। ভালো লাগছে না বলেই তো ব্যালকনিতে যে দাঁড়াবি। চল দুজন গল্প করি। রীতি পূজার হাত ধরে টেনে নিয়ে আসে ব্যালকনিতে। আবির অর্কের হাত ধরে আড়ালে চলে যায়। রীতি নিচে তাকায়, কেউ নেই সেখানে। পূজাও তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। রীতি মন খারাপের সুরে বলে, ধ্যাত, আজকেও আসলোই না। তোমার এত মন খারাপ হচ্ছে কেন? না এমনি। পূজা, তুই আবিরকে পছন্দ করিস তাই না? পছন্দের বিষয়টা লং টাইমে হয় না, ভালো লাগাটা দ্রুত ঘটে। এটা যেন মরীচিকার মতো আকর্ষণীয় করে দেখার সাথে সাথেই কেউ যদি কালো হয় তবু ভগবান এমন একজনকে তার জন্য সৃষ্টি করেছে। ওই কালো মানুষটাই প্রিয় মানুষ হয়ে যায়।
যেটা প্রথম দেখাতেই ঘটে।